তাহলে দেখো আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমরা কি করেছি, গভর্নর জেনারেল ভাইসরয় থেকে কত দূর অব্দি পড়া হয়েছে? ওই লর্ড চেমসফোর্ড। চেমসফোর্ড মানে হচ্ছে, আপনার চেমসফোর্ড পরে আজকে ডিসকাস করব। চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড কত থেকে কত সাল পর্যন্ত ছিলেন বলতো? 16 থেকে 21। 1916 থেকে 1921। আমরা এই সময় দেখলাম যে গান্ধীজি ভারতে এসেছে। কত সালে ভারতে এসেছে? 1915 সালে গান্ধীজি প্রথম ইন্ডিয়াতে পদার্পণ করলো, এবং 1916-তে প্রথম কংগ্রেসের সেশন, যেটাতে লখনৌ সেশন, লখনৌ কোন স্টেটে পড়ছে? উত্তরপ্রদেশ। সেই লখনৌ সেশনে প্রথম জয়েন করলো। এখানে সেখানে নরমপন্থী আর চরমপন্থী দুটো এক হলো, মার্চ হলো, যুক্ত হলো নরমপন্থী এবং চরমপন্থী। আচ্ছা, একজন চরমপন্থী বিখ্যাত নেতার নাম বলো তো? লালা লাজপত রায়। ঠিক আছে। তো এই চরমপন্থী নরমপন্থী দুটো একসাথে মার্চ হয়ে গেল। এই দুটো একসাথে মার্চ হলো কত সালে? এই 1916 সালে লখনৌ প্যাক্টে। এবং তারপর আমরা দেখছি গান্ধীজির নেতৃত্বে 1917 সালে প্রথম সত্যাগ্রহ গান্ধীজি করছে, যেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এবং তারপর 1918-তে আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক, খেদা সত্যাগ্রহ, এগুলো হচ্ছে। 1919-এ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার ঘটলো, রাওলাট অ্যাক্ট ঘটলো। এখানে আমরা দেখছি আরেকটা ঘটনা ঘটেছিল, এখানে হোম রুল লীগ তৈরি করেছিল। যদি লেখা না আছে লিখে রাখবে, হোম রুল লীগ। হোম রুল লীগ তৈরি হচ্ছে এই 1916 সালে। হোম রুল লীগ যেটা তৈরি করছে অ্যানি বেসান্ট এবং তার সাথে মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু ও অ্যানি বেসান্ট মিলে একটা হোম রুল লীগ বলে কমিটি গঠন করছে, যেটা হচ্ছে মতিলাল নেহেরু এবং অ্যানি বেসান্ট। মতিলাল নেহেরু এবং অ্যানি বেসান্ট এরা দুজনে মিলে একটা যেটাকে বললাম হোম রুল লীগ। সরি, একটু মতিলাল নেহেরু ছাড়াও একজন মতিলাল নেহেরু তো হবে এটা। ঠিকই আছে, ছেড়ে দাও। এরপর হচ্ছে যে ঘটনাটা বলবো, আর এক দুটো ঘটনা। মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1919 সালে একটা কমিটি করে, এটা এক পার্ট হচ্ছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন। তাহলে ভারত শাসন আইন প্রথম হয়েছিল 1858 সালে। এখন আমরা দেখছি যে 1919 সালে যে ভারত শাসন আইন, সেটা কি নামে পরিচিত? মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, এটা কি নামে পরিচিত? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। এই সংস্কার আইনটা খুবই ইম্পর্টেন্ট একটা আইন, কারণ মন্টেগু করা হয়েছিল সেক্রেটারি অফ স্টেট। মন্টেগু হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেট, আর চেমসফোর্ড হচ্ছে আমাদের ভাইসরয়। তাহলে মন্টেগু চেমসফোর্ড মিলে একটা সংস্কার আইন তৈরি হচ্ছে, যেটার নাম মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বা রিফর্মস অ্যাক্ট, যেটা 1919 সালে পাস হচ্ছে। 1921 সালে আরেকটা ঘটনা তোমাদের মেবি লেখা নেই, যেটা লিখে রাখবে। 1921 সালে তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধ কোথায় আছে? কলকাতায়। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হলো। মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ। আফটার ডেথ একজন পার্সনের স্মৃতিসৌধ বানানো হয়। ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ বানানো হলো কলকাতায়। এটা 1921 সাল। মহারানী ভিক্টোরিয়া মারা গেছিলেন 1901 সালে। 1901 সালে, তোমরা আগের ক্লাসে আমি বলেছি যে 1901 সালে মহারানী ভিক্টোরিয়া মারা যাচ্ছে, এবং এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে। 1920 সালে ইম্পর্টেন্ট আরেকটা ইউনিভার্সিটি, তোমরা আগের দিন এটা আমি বলেছি, আলিগড় ইউনিভার্সিটি। এই আলিগড় ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? আলিগড় আন্দোলনের পথ প্রদর্শক যাকে বলা হয়, আলিগড় আন্দোলনের পথ প্রদর্শক, তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান 1920 সালে আরেকটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে আলিগড় আন্দোলন, এবং এখানে আলিগড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে। আলিগড় আন্দোলন।
স্যার সৈয়দ আহমেদ খানের আরেকটা ইম্পর্টেন্ট কাজ লিখে রাখবে, 1875 সালে তিনি তৈরি করেছিলেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। কি বললাম? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কখন তৈরি হচ্ছে? 1875, 1875 সাল। সেখানে কে তৈরি করছে? ওই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করছে স্যার সৈয়দ আহমেদ খান। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, স্যার সৈয়দ আহমেদ খান, 1875, 1875 সাল। 1920 সালে আমরা দেখছি স্যার সৈয়দ আহমেদ আলিগড় আন্দোলনের একজন পথ প্রদর্শক, যিনি আলিগড় ইউনিভার্সিটি তৈরি করছেন। এবং এই সময় আরেকটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে বিজি তিলক, বালগঙ্গাধর তিলক মারা যাচ্ছেন এবং তার মৃত্যুর পরেই আমরা দেখতে পাচ্ছি অহিংসা অসহযোগ আন্দোলন তৈরি হচ্ছে। এছাড়াও আরেকটা ঘটনা বলবো, যেটা হচ্ছে খিলাফত কমিটি 1919 থেকে 20 সালে গঠিত হয়েছিল, এগুলো আমি বলেছিলাম। এছাড়াও আরো কিছু ঘটনা আছে, যেমন কোমাগাতা মারু কেস, এগুলো ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এই অহিংসা অসহযোগ আন্দোলন কার মৃত্যুর পর হলো? বিজি তিলক, বালগঙ্গাধর তিলক, যার একটি বিখ্যাত উক্তি আছে যেটা বারবার পরীক্ষায় আসে, যে স্বরাজ আমার জন্মগত অধিকার and I will have it. স্বরাজ ইজ মাই বার্থ রাইট and I will have it. এটা আমার অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার। এটা পরীক্ষায় বহুবার এসছে। এটি কার উক্তি? বিজি তিলক, বালগঙ্গাধর তিলক। এবং 1915 সালে আরেকজনের মৃত্যু হচ্ছে, যার নাম লিখে রাখবে মদন মোহন মালব্য, সরি, যার নাম লিখে রাখবে জি কে গোখলে। জি কে গোখলে মারা যাচ্ছেন। জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে 1915 সালে মারা গেছিলেন। এরা 1916 থেকে আমরা পড়ছি, কিন্তু একটা ঘটনা বলা হয়নি, তাই বলে রাখলাম। গোপাল কৃষ্ণ গোখলে মারা যাচ্ছে এবং তার মৃত্যুর পর কি তৈরি হচ্ছে? হিন্দু মহাসভা। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন আমাদের গান্ধীজির পলিটিক্যাল গুরু। কোশ্চেন আছে যে মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কাকে বলা হয়? কি বলবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কাকে বলা হয়? গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে, যিনি 1915 সালে মারা গেছিলেন। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে। ঠিক আছে, আর বিজি তিলক মারা গেল 1920 সালে। এবং 1920 সালে ডেটটা লিখে রাখতে পারো, 1 আগস্ট। 1 আগস্ট 1920 সালে বিজি তিলক মারা গেল এবং তার মৃত্যুর পর তৈরি মানে অসহযোগ আন্দোলন তৈরি হলো। আচ্ছা, এই অহিংসা অসহযোগ যে আন্দোলন শুরু হলো, অহিংসা অসহযোগ আন্দোলন কবে তুলে নেওয়া হয়? কোন ঘটনার পর? কোন ঘটনার পর এই অহিংসা অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হলো? চৌরি চৌরা ঘটনা। কই পড়েছো? চৌরি চৌরা ঘটনাটি কবে ঘটেছিল? চৌরি চৌরা, যেটাকে বলছিলাম আমি, যে একটা থানা ঘেরাও করেছিল এবং যেখানে 22 জন পুলিশ অফিসারকে ঘেরাও করে, ওইটা বলা হয়নি? 22 জন পুলিশ অফিসারকে একসাথে থানাতে বন্দি করে, 103 জন মানুষের প্রতিবাদে 3 জন মানুষকে ব্রিটিশরা গুলি করে মেরে দিয়েছিল। ঠিক আছে, এবং তারপর ওটা 1922-এর ঘটনা। তো এটা তারপরে লিখে রাখবে। এরপর লিখে রাখো তাহলে লর্ড রিডিং। 1921 পর্যন্ত যে ঘটনাগুলো মোটামুটি বলে দিলাম। 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, 1919-এর রাওলাট অ্যাক্ট, 1920-তে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন চলছে, তারপরে গভর্নর ভাইসরয় চেঞ্জ হলো, যার নাম লিখে রাখবে লর্ড রিডিং। 1921 থেকে 26 লর্ড রিডিং। লর্ড রিডিং এর নাম লিখে রাখবে 1921 থেকে 26, 1921 থেকে 26, 1921 থেকে 26। এবং 1921 সালে একটা বিদ্রোহ হয়েছিল, যেটা হচ্ছে মোপলা বিদ্রোহ, লিখে রাখবে 1921 সাল মোপলা। এই মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মালাবার উপকূল অঞ্চল, মালাবার। 1921 সালে মোপলা বিদ্রোহ হয়েছিল। 1921 সালে মোপলা বিদ্রোহ। 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 1921 সালে মোপলা বিদ্র
এই গল্প মানে এইগুলো পড়ার পর না নিজেই বলবে পরপর ঘটনাগুলো, কেউ শুনতে না চাইলেও বলবে পরপর গল্পগুলো, মানে পরপর কি ঘটেছিল। মালাবার উপকূল, এই মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হচ্ছে। আরেকটা জিনিস বলতে গিয়ে বললাম, ওই যে যেটা বলছিলাম 1915 থেকে জিকে গোখলে মারা গেল, হিন্দু মহাসভা তৈরি হলো এবং 1916 সাল 1916 সালে একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, যেটার নাম লিখে রাখবে, একটু সাইড করে লিখে রাখো। 1916 সালে একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল যেটার নাম হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করেছিল কে? মদন মোহন মালব্য। খুব বিখ্যাত কোশ্চেন আছে পরীক্ষায় এটা, যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে তৈরি করেছিল 1916 সালে? মদন মোহন মালব্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটির কথা তোমরা শুনেছো, বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি বর্তমানে কোথায় অবস্থিত? বারাণসীতে অবস্থিত। আমাদের এখানে বহু ছেলে মেয়ে বিএইচইউ থেকে মাস্টার্স করতে যায়। তো বিএইচইউ হচ্ছে খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি ভারতের। তো বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এটা কোথায় আছে? বারাণসীতে আছে। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। বারাণসী এখন যেটা কোন স্টেটে রয়েছে? উত্তরপ্রদেশ। এলাহাবাদের পাশাপাশি সব শহর, বারাণসী, অযোধ্যা, ঠিক আছে, এগুলো, উজ্জয়িনী। তো এই মোপলা বিদ্রোহে আমরা চলে আসবো এরপর লর্ড রিডিং। লর্ড রিডিং এর সময় লিখে রাখবে চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে। চৌরি চৌরা ঘটনা লিখে রাখো, চৌরি চৌরা ঘটনা, চৌরি চৌরা। এটা হচ্ছে 1923 সালের 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি 1923 সাল এই ঘটনাটি ঘটছে। চৌরি চৌরা ঘটনা নামে এটি পরিচিত, এবং এই চৌরি চৌরা ঘটনাটির কোথায় ঘটেছিল? গোরখপুর। গোরখপুর জেলায় এই চৌরি চৌরাতে এই ঘটনাটি ঘটে। এখানে 22 জন পুলিশ অফিসারকে একটা থানায় বন্দি করে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আগুন জেলে বন্দি করে। ইংরেজ সোলজার 22 জন পুলিশ অফিসার ওই থানার মধ্যে বন্দি থেকে পুড়ে মরে গেছিল একদম। এবং এটা গান্ধীজির অহিংসা নীতির বিপক্ষে ছিল। গান্ধীজি এরকম চাইনি। গান্ধীজি অহিংসা নীতি বিশ্বাস করতেন, নন ভায়োলেন্স। এবং ওনার তখন মনে হলো যে না, আমরা আর আন্দোলন করব না। অহিংসা আন্দোলন তুলে নিল। অহিংসা আন্দোলন তুলে নেওয়ার প্রতিবাদে পরে গান্ধীজি 5ই ফেব্রুয়ারি তারপর অহিংসা আন্দোলন তুলে নিল, এবং 10ই মার্চ পরের মাসে গান্ধীজি অ্যারেস্ট হয়ে গেল। গান্ধীজি জেলে 6 বছরের জন্য কারাদণ্ড। কিন্তু গান্ধীজি 6 বছর কখনো থাকেনি আজ অব্দি। 1 বছর 2 বছর পরে বেরিয়ে গেছে, অটোমেটিক বেল পেয়ে যায়। তো সেই সময় জেলে চলে গেল, এবং কাদের খুব কষ্ট হলো এই ব্যাপারটাতে? গান্ধীজি জেলে গেছে এটাতে কষ্ট নয়, যে চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে যে অহিংসা অসহযোগ আন্দোলনটা তুলে নিল, এটার প্রতিবাদে, মানে এটার জন্য কষ্ট হলো। এবং কি বললো, ঠিক আছে, এটার জন্য কষ্ট হলো। এবং কি হচ্ছে ব্যাপারটা, যেটা হলো একটা নতুন দল তৈরি হলো, যে দলটার নাম হচ্ছে স্বরাজ্য দল। কি বললাম? স্বরাজ্য দল। এই স্বরাজ্য দলটা কে তৈরি করলো? সিআর দাস, চিত্তরঞ্জন দাস। সিআর দাস ফুল নাম লিখে রাখবে তোমরা, মনে না থাকবে না। চিত্তরঞ্জন দাস আর কে? মতিলাল নেহেরু। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এরা দুজনে মিলে নতুন একটা দল তৈরি করলো 1923 সাল, লিখে রাখবে 1923 সালে, যেটা হচ্ছে স্বরাজ্য দল। হ্যাঁ, ওটা 22-এই তো। হ্যাঁ, ওটা 22-এ হবে। 1922-এ হবে ওটা। 1922, আমি 22-এ মনে হয় 23 বললাম, কি মনে পড়েছে, ওটা 22-এ হবে। স্বরাজ্য দল 1923 এটা। এবং 1923 সালে কংগ্রেসের যে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, কম বয়সী সব থেকে প্রেসিডেন্ট, ইয়াংগেস্ট প্রেসিডেন্ট, মৌলানা আবুল কালাম আজাদ। ওটা লেখার দরকার নেই, আরো ঘটনা বলছি।
ওটা আমি বলে রাখলাম যে মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন প্রথম ইয়াংগেস্ট প্রেসিডেন্ট। আরো দুটো ঘটনা লিখে রাখো তোমরা। 1920 সালে সাইডে লিখে রাখবে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সর্বভারতীয় যে কিষাণ সভা, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC প্রতিষ্ঠা হচ্ছে 1920 সালে। 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি লিখে রাখবে লালা লাজপত রায়। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC প্রথম সভাপতি হচ্ছেন লালা লাজপত রায়। তারপর আরেকটা পয়েন্ট লেখো, 1920 সালে আরেকটা পার্টি তৈরি হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতের কমিউনিস্ট পার্টি। এটা কোথায় তৈরি হচ্ছে 1920-তে? এটা তৈরি হচ্ছে তাসখন্দে, তাসখন্দে, সোভিয়েত রাশিয়া। তাসখন্দটা কোথায়? সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়ার তাসখন্দে প্রথম তৈরি হচ্ছে, যেটার নাম বললাম সোভিয়েত রাশিয়া। এই সোভিয়েত রাশিয়ার তাসখন্দে প্রথম তৈরি হলো, যেটার নাম বলছি কি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এটি ভারতে তো এসে গঠিত হয় 1925 সাল, 1925। তাহলে ভারতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি হলো কানপুরে, যেটা 1925 সাল। এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1920-তে কোথায় তৈরি হলো? তাসখন্দ, যেটা সোভিয়েত রাশিয়া। কে তৈরি করলো? বাই এম এন রায়। 1920 সালে কে তৈরি করলো? এম এন রায়। 1925 সালে কানপুরে গঠিত হলো, কানপুরে গঠিত হলো, লিখে রাখবে কানপুরে গঠিত হওয়ার প্রথম সভাপতি হলো, প্রথম সভাপতি সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার, দাঁড়াও কালিতে ভরি। সিঙ্গারা উনিশশো 25 সালে কানপুরে তৈরি হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যার প্রথম সভাপতি বললাম সিঙ্গারা ভেল্লু সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার, সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার হচ্ছেন প্রথম সভাপতি। এছাড়াও আরো অনেকজন ছিল, সর সৈয়দ আহমেদ খান, পিসি যোশী, তারপর ধর কাজী নজরুল ইসলাম ছিল, একটা লাঙ্গল পত্রিকা ছিল, গণবাণী পত্রিকা, এই পত্রিকাগুলো ছিল। 1925 সালে আরেকটা ঘটনা ঘটছে, যেটা লিখে রাখবে, যেটার নাম হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি, উত্তরপ্রদেশের কাকোরি, কাকোরি ষড়যন্ত্র মামলা। এই কাকোরি ষড়যন্ত্র মামলা মানে কি? এটা অ্যাকচুয়ালি ট্রেন ডাকাতি করতে গেছিল। ইয়াং ছেলেগুলো যুদ্ধ করবে, বোম বাঁধবে, পিস্তল রাখবে, তার জন্য তো টাকা পয়সা দরকার, কোথায় পাবে এত টাকা? বোম বাঁধতে তো টাকা দরকার হয়। তাহলে কি ডাকাতি করতে শুরু করলো, কোথায়? এই কাকোরি ট্রেন দুর্ঘটনা, মানে ট্রেন দুর্ঘটনা বলছি না, ট্রেন ডাকাতি, যেটা কাকোরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত, 1925 সাল। তাহলে দুটো পার্টির কথা বললাম, একটা কমিউনিস্ট পার্টি আর একটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, লালা লাজপত রায় প্রেসিডেন্ট। আর এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা তাসখন্দের সোভিয়েত রাশিয়ায় তৈরি করলো, যেটা হচ্ছে এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। আর 1925 তৈরি হলো কানপুরে, যার সভাপতি বললাম সিঙ্গারা ভেট্টু চেট্টিয়ার। আরেকজন প্রথম সম্পাদক ছিলেন, যার নামটা বললে তোমরা আরো মনে রাখতে পারবে না, যেটার নাম হচ্ছে আহ
সচ্চিদানন্দ বিষ্ণু ঘাটে, সচ্চিদানন্দ বিষ্ণু ঘাটে। তো ওটা অত নাম মনে রাখতে হবে না, এটা মনে রাখতে পারো, যার সভাপতি ছিলেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। একজন পায়োনিয়ার কমিউনিস্ট লিডার পথ প্রদর্শক হচ্ছেন আমাদের এম এন রায়, যিনি এম এন রায় 1934 সালে আমরা দেখেছি ভারতের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ধারণা দিয়েছিলেন, একজন কমিউনিস্ট নেতা এম এন রায়, যিনি সোভিয়েত রাশিয়ার তাসখন্দে প্রথম কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন এবং ভারতে কানপুরে 1925 সালে তৈরি হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। মুজফফর আহমেদ, হেমন্ত সরকার। মডার্ন হিস্ট্রি মানে শুধু নাম, কিছু জনের নাম মনে রাখতে, মুজফফর আহমেদ, এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কাকোরি ষড়যন্ত্র মামলা হয়ে গেল। এরপর লর্ড রিডিং এর সময় আর সেরকম কিছু ঘটনা আমার চোখে পড়েনি। লিখে রাখবে আরেকটা, 1921 সালে বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু হয়। 1921 সালে লিখে রাখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু হয়। 1921 সাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আরেকটা লিখবে 1923-এ মেবি, হ্যাঁ 1923-এ, যেটা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা। সিভিল সার্ভিস পরীক্ষা ভারত এবং ইংল্যান্ডে একসাথে অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে, ভারতে, ইংল্যান্ড ও ভারতে একসাথে অনুষ্ঠিত হয় কি সিভিল সার্ভিস পরীক্ষা 1923 সাল। সিভিল সার্ভিস পরীক্ষা। আচ্ছা, সিভিল সার্ভিস পরীক্ষার জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস। সময়কালটা বলো তো একটু, কত সাল থেকে কত সাল ছিলেন? ইয়ারটা 1786 থেকে 93। তো 1786 থেকে 93 তিনি একটা প্রথার বা ব্যবস্থার ইন্ট্রোডিউস করেছিলেন, সেটার নাম কি? সাবসিডিয়ারি অ্যালায়েন্স। চিরস্থায়ী, সরি ভুল বললাম, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা লর্ড ওয়েলেসলি করেছিল। ঠিক আছে, আরো রিলেটেড অনেক ঘটনা আছে, যেটুকু মোটামুটি বলার যেগুলো বলছি। ঠিক আছে, এরপর লর্ড রিডিং এর পর, লর্ড রিডিং এর পর যে আসছে তার নাম হচ্ছে লর্ড আরউইন। 1926 থেকে 31 লিখে রাখবে, লর্ড আরউইন 1926 থেকে 31। তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি না, বেশি ঘটনা বলবো না, কম কম বলে শেষ করে দিচ্ছি। 1926 থেকে 31 যেটা হচ্ছে লর্ড আরউইন। দেখো, লর্ড আরউইনের সময় 1926 থেকে 31 অনেক ঘটনা আছে এখানে। সাইমন কমিশন, প্রথমে লিখে রাখবে সাইমন কমিশন ভারতে আসছে। সাইমন কমিশন 1987 আসছে ভারতে, 1927। 1928 এই কমিশনের আইনটা লাগু হচ্ছে, কিন্তু ইনি হচ্ছেন একজন খ্রিস্টান ভাইসরয়। এই প্রথম লর্ড আরউইন, এটা হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টান ভাইসরয় নামে পরিচিত। কোয়েশ্চেন হতে পারে একজন খ্রিস্টান ভাইসরয়ের নাম বলো, লর্ড আরউইন। লর্ড আরউইন এর সময় সাইমন কমিশন ভারতে আসছে। এবং সাইমন গো ব্যাক স্লোগান কে দিয়েছিল? সাইমন গো ব্যাক স্লোগান দিতে গিয়ে লাঠি চার্জে মারা যায় লালা লাজপত রায়। লালা লাজপত রায় সাইমন গো ব্যাক স্লোগান দিতে গিয়ে মারা যায়। লালা লাজপত রায়ের একটি বিখ্যাত বই লিখে রাখো, আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? লালা লাজপত রায়। লিখে রাখবে আনহ্যাপি ইন্ডিয়া। লালা লাজপত রায় একজন বিখ্যাত চরমপন্থী নেতা, এক্সট্রিমিস্ট লিডার। সাইমন কমিশন ভারতে আসছে 1927 লর্ড আরউইনের সময়। এবং এই সময় তোমরা জানো লর্ড আরউইনের সময় যেটা হয়েছিল 1929 সালে, আমরা জানি যে কংগ্রেসের যে লাহোর অধিবেশন হচ্ছে, সেখানে আমাদের পূর্ণ স্বরাজের দাবি রাখা হয়। যে পূর্ণ স্বরাজের দাবি কার্যকরী হয়, মানে পতাকা উত্তোলন হয় 1930 সালের 26শে জানুয়ারি। এই দিন পূর্ণ স্বরাজের দাবি রেখে ত্রিবর্ণ জাতীয়, ত্রিবর্ণ পতাকা, লাহোর সেশন, এই দাবি রাখা হয় 1929 সালে। এবং 1930 সালে প্রেসিডেন্ট ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু। পন্ডিত জওহরলাল নেহরু প্রেসিডেন্ট। পূর্ণ স্বরাজ দাবি 1930 সালের 26শে জানুয়ারি, যেখানে
ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয় প্রথম, এবং স্বাধীনতা দিবস হিসাবে এই দিনটিকে বেছে নেওয়া হয়। ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয় প্রথম লর্ড আরউইনের সময়। 1929 সালে আরেকটি লিখে রাখবেন, মিরাট ষড়যন্ত্র মামলা। 1929 সালে আরেকটা লিখে রাখবো, মিরাট ষড়যন্ত্র মামলা। মিরাট ষড়যন্ত্র মামলা। মিরাট ষড়যন্ত্র মামলা এবং লাহোর কংগ্রেসের এই অধিবেশনে আমরা দেখলাম যে পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব রাখা হচ্ছে এবং স্বাধীনতা দিবস প্রথম পালন করা হয় 1930 সালের 26শে জানুয়ারি, এবং তারপর ওই 1930 সালের 12ই মার্চ গান্ধীজি কি শুরু করে, ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ এবং 6 এপ্রিল 6 এপ্রিল লবণ আইন ভঙ্গ করেন গান্ধীজি। লবণ আইন, সল্ট অ্যাক্ট, লবণ আইন ভঙ্গ করেন এবং যেটাই আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন নামে পরিচিত, যে লবণ আইন ভঙ্গ করেন 1930 সালে 6 এপ্রিল। গান্ধীজি কোথায় পৌঁছে গেলেন? সবরমতী আশ্রম থেকে, সবরমতী আশ্রম থেকে, সবরমতী আশ্রম থেকে কোথায় পৌঁছে গেলেন? ডান্ডির উদ্দেশ্যে। ডান্ডি গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে 78 জন সোলজার, মানে তার ফলোয়ারকে নিয়ে, অবশ্যই সরোজিনী নাইডু তার সাথে ছিলেন, সরোজিনী নাইডু এবং আরো যারা মানে তার অনুগামী ছিলেন তাদেরকে নিয়ে পায়ে হেঁটে 12ই মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত পায়ে হেঁটে ডান্ডির উদ্দেশ্যে রওনা দেন, এবং যেটা ডান্ডি মার্চ নামে পরিচিত, এবং 6 এপ্রিল ডান্ডিতে পৌঁছান এবং সেখানে গিয়ে লবণ আইন ভঙ্গ করেন, যেটা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। কখন হয়েছিল? 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল। 1930 সাল আইন অমান্য আন্দোলন হয়েছিল এবং এটি আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। আরেকটা ঘটনা এখানে লিখে রাখবে, 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ করা হয়। 1928 সালে নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্ট পেশ করা হয়। নেহেরু রিপোর্ট পেশ করা হয় 1928 সাল। 1929 সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, এরা দুজনে মিলে কেন্দ্রীয় আইনসভায় বোম ছুড়েছিল। ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত 1929 সালে বোম নিক্ষেপ করেছিল কেন্দ্রীয় আইনসভার উপর। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। আমি যে বেঙ্গলি পিডিএফটা দিয়েছিলাম তোমাদেরকে একটা বই থেকে, সেই পিডিএফটা থেকে তোমরা একটু পড়বে, দেখবে বাংলাতে ভালো করে লেখা আছে জিনিসগুলো। তারপর এখানে আরেকটা ঘটনা ঘটেছিল, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। যেটা করেছিল কে? চট্টগ্রাম অস্ত্রাগার, মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে কে যুক্ত? মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটা করেছিল মাস্টারদা সূর্য সেন। এবং এখানে একটা সারদা আইন বলে আইন পাস হয় বিবাহের ক্ষেত্রে, যে সারদা আইনটাই বলা হয় যে মেয়েদের বয়স 14 বছর বিবাহের করা হয় এবং ছেলেদের বয়স 18 করা হয়। এখানে করা হয় একটা আইন যেটা সারদা অ্যাক্ট নামে পরিচিত। এই সময় সারদা অ্যাক্ট চালু হয় এবং 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়, যেটা ফার্স্ট গোলটেবিল বৈঠক নামে পরিচিত 1930 সালে, যেখানে গান্ধীজি অ্যাটেন্ড করেনি। 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল। কোথায় হয়েছিল? হ্যাঁ, গোলটেবিল বৈঠক গুলো কোথায় হয়েছিল? ব্রিটিশ যে প্রধানমন্ত্রী কে ছিল সেই সময়, হ্যাঁ, রামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, তো তার সময় আমরা দেখেছি যে গোলটেবিল বৈঠক হয়েছিল। 3টে গোলটেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন আমাদের কে? বি আর আম্বেদকর, এবং তার সাথে আরেকজন ছিল, পরীক্ষায় এসেছিল এবারে।
ওটা পরের দিন মনে করে আমাকে বলবে। বি আর আম্বেদকরের সাথে আরেকজন ছিল যে 3টে বৈঠকে অ্যাটেন্ড করেছিল, ঠিক আছে। বি আর আম্বেদকর 3 গোল টেবিল বৈঠক, হ্যাঁ। বুঝতে পারছেন কি বলছি? মোহাম্মদ আলী জিন্নাহ থাকেন। দেখো এখানে আর যে ঘটনাটা ঘটছে, গোল টেবিল যে বৈঠক হচ্ছে, গান্ধীজি প্রথমটাতে যায়নি। এখানে দাবি রেখেছিল, 11 দফা দাবি রেখেছিল গান্ধীজি, এবং পরের তাতে গিয়েছিল গান্ধীজি কংগ্রেসের হয়ে অ্যাটেন্ড করতে। দ্বিতীয় যে গোল টেবিল বৈঠক হয়েছিল 1931 সালে, এবং গান্ধীজি ইংল্যান্ডে গিয়েছিল, এবং ওই বছরেই গান্ধী আরউইন প্যাক্ট, লিখে রাখবে গান্ধী আরউইন প্যাক্ট 1931। গান্ধীর সাথে আরউইনের একটা চুক্তি হয়, যেটা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। গান্ধী আরউইন প্যাক্ট 1931 সাল। দেখো 1929 সালে জিন্নাহ 14 দফার দাবি রেখেছিল, এবং 1930 সালে প্রথম গোল টেবিল বৈঠকে যাব না বলে মহাত্মা গান্ধী 11 দফা দাবি রেখেছিল। 11 দফা দাবি নিয়ে আমি যখন আলাদাভাবে এই জায়গাটা পড়বো, প্রত্যেকটা দাবি নিয়ে আলোচনা করব, কি কি দাবি রেখেছিল। এখন ওগুলো পড়ার সময় নেই। এখন আমরা পরে আর একটু বলে দিই লর্ড আরউইনের সময় তাহলে যে প্রথম গোল টেবিল বৈঠক হলো, সেকেন্ড গোল টেবিল বৈঠক হলো, যেখানে গান্ধীর সাথে আরউইনের একটা চুক্তি হয়, যেটা গান্ধী আরউইন প্যাক্ট নামে পরিচিত। গান্ধী আরউইন প্যাক্ট। চলো এরপর হচ্ছে লর্ড উইলিংটন 31 থেকে 36। লর্ড উইলিংটন 1931 থেকে 1936 হচ্ছে লর্ড উইলিংটন। 1931 থেকে 1931 থেকে 36 লর্ড উইলিংটন। এই লর্ড উইলিংটনের সময় যেটা মনে রাখতে হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড যেটা তৈরি করে একটা নীতি চালু করেছিলেন 1932 সালে, যেটার নাম হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। সাম্প্রদায়িক বাটোয়ারা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছিলেন কে? রামসে ম্যাকডোনাল্ড। তোমরা তো একটু পড়ে আসতে পারো বইটা থেকে, তাহলে তো জিনিসগুলো আরো ভালো করে ক্যাচ করতে পারবে। টেক্সটটা রিডিং। রামসে ম্যাকডোনাল্ড এখানে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, এবং এই সময় 1932 সালে গান্ধীজির সাথে বি আর আম্বেদকরের একটা চুক্তি হয়, যে চুক্তিটা পুনা চুক্তি নামে পরিচিত। গান্ধীজির সাথে কার হলো 1932 সালে? গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। কি চুক্তিটার নাম? পুনা চুক্তি। গান্ধীজির সাথে বি আর আম্বেদকরের যে চুক্তি হলো, যেটা পুনা চুক্তি নামে পরিচিত। 1934 সালে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়। রামসে ম্যাকডোনাল্ড এরপর পুনা চুক্তির পর কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করে। কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হলো, কমিউনাল অ্যাওয়ার্ড। এবং এই সময় তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হলো। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস সমাজতান্ত্রিক দল এটি তৈরি হলো, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বাই সোশ্যালিস্ট পার্টি। এটা কে তৈরি করলো? আচার্য নরেন্দ্র দেব। আচার্য নরেন্দ্র দেব। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করলো আচার্য নরেন্দ্র দেব, এবং তার সাথে ছিল জয়প্রকাশ নারায়ণ 1934 সাল। এর সাথে ছিল জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ, এরা দুজনে মিলে তৈরি করলো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। পুনা চুক্তি হলো, সেকেন্ড গোল টেবিল বৈঠক হলো, থার্ড গোল টেবিল বৈঠক হলো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হলো,
আইন অমান্য আন্দোলন প্রত্যাহার হলো 1934, আইন অমান্য আন্দোলন প্রত্যাহার হয়ে গেল। এই ঘটনাগুলো ঘটছে। এবং ভারতের থেকে বার্মা বা মায়ানমার, যেটা বার্মা প্রদেশ, সেটা কিন্তু আলাদা হয়ে গেল 1935। এবং এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হচ্ছে, ভারত শাসন আইন 1935 সালে চালু হচ্ছে। ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, লর্ড উইলিংটনের নেতৃত্বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সব থেকে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারত শাসন আইন, যেটাকে বলা হয় ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারত শাসন আইন 1935 সালে যে ভারত শাসন আইন কার আমলে হয়েছিল? লর্ড উইলিংটন, 1931 থেকে 36, লর্ড উইলিংটন। লর্ড উইলিংটনের সময়কালকে সময় আমরা দেখলাম। লর্ড উইলিংটন, বাংলাতে লিখতে পারো উইলিংটন, 1931 থেকে 36। এই সময় অনেকগুলো ঘটনা আবার বলে দিচ্ছি। 1932-এ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, যেখানে সেকেন্ড গোল টেবিল বৈঠক, থার্ড গোল টেবিল বৈঠক, পুনা চুক্তি হলো গান্ধীজি এবং বি আর আম্বেদকরের সাথে। রামসে ম্যাকডোনাল্ড ছিলেন সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী। কংগ্রেস সোশ্যালিস্ট তৈরি হলো আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ। 1934-এ তৈরি হলো আরেকটা, যেটা হচ্ছে তোমার ওই কি ঘটনা বললাম মনে পড়ছে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা চালু হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আরেকটা লিখে রাখো, অল ইন্ডিয়া কিষাণ সভা, সারা ভারত অল ইন্ডিয়া কিষাণ সভা, যেটা তৈরি হচ্ছে 1936, অল ইন্ডিয়া কিষাণ সভা, যেটা মানে হচ্ছে। আরেকটা হচ্ছে লিখে রাখো, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা 1936। লিখে রাখবে, ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, ভারতের প্রথম রাজনৈতিক একটি দল, রাজনৈতিক দল বলবো না, রাজনৈতিক সংগঠন। বিফোর, সরি ভুল বলে দিলাম একটু, এটা 1836 বটে, 36 বলতে গিয়ে 1836টা বলা হয়ে গেল। অল ইন্ডিয়া কিষাণ সভা 1936, এটা একটু ব্র্যাকেটে লিখে রাখবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা 1836। এটি জাতীয় কংগ্রেসের আগে প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন। আর অল ইন্ডিয়া কিষাণ সভা লিখবে 1936, এটা ঠিক আছে, ঠিক আছে। এবং তারপর লাল লিলিত গো আসছে 36 থেকে 44, লর্ড লিলিত গো 36 থেকে 44, লর্ড লিলিত গো 36 থেকে 44, লর্ড লিলিত গো, বাংলাতে লিখতে পারো লিন লিথ গো, লর্ড লিলিত গো। এটা হচ্ছে 1836 থেকে 41 নাকি 44, 44, লাল লিলিত গো। এই সময় তোমরা জানো যে 36-এর পর কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন সুভাষ চন্দ্র বসু, ঠিক আছে। ত্রিপুরি সেশন, কংগ্রেসের লাহোরি সেশন, হ্যাঁ, এগুলোতে প্রেসিডেন্ট ছিল। তারপর জওহরলাল পন্ডিত সুভাষ চন্দ্র বসু পালিয়ে গেছিল ভারত ছেড়ে। 38-39-এ সুভাষ চন্দ্র বসু প্রেসিডেন্ট ছিলেন, 1938-1939। কংগ্রেসের ত্রিপুরি সেশন, আর একটা হচ্ছে হরিপুরা সেশন। তো এইগুলোতে সুভাষ চন্দ্র বসু প্রেসিডেন্ট ছিল কংগ্রেসের। 1937 সালে লিখে রাখবে, প্রথম ইলেকশন হয়েছিল, ফার্স্ট ইলেকশন, প্রথম ভারতের ইলেকশন কত সালে হচ্ছে? 1937 সাল। 1938-এ আর 39, 1938, 1939, প্রেসিডেন্ট এস.সি. বোস, কংগ্রেস, কংগ্রেসের প্রেসিডেন্ট। তারপর আবার কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলো 1939, ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক তৈরি করলো 1939 সালে, কংগ্রেস ছেড়ে পরে সুভাষ চন্দ্র বসু। 1939 সাল সুভাষ চন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করলো।
1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। 1940 সালের লাহোর অধিবেশন, লাহোর সেশন পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। পাকিস্তান কে রেখেছে? মুসলিম লীগ। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছে বলতো? পরে 1906 সালে। কে তৈরি করেছিল? এই কংগ্রেসের মতোই আরেকটা পলিটিক্যাল পার্টি হচ্ছে মুসলিম লীগ। পরবর্তী ক্ষেত্রে যে লিডার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, নাম শুনে থাকবে তোমরা প্রত্যেকে, মোহাম্মদ আলী জিন্নাহ, যে পাকিস্তান প্রস্তাব রাখলো 1939 সালে এবং 1940 সালে গৃহীত হলো লাহোর সেশনে। পাকিস্তান প্রস্তাব গৃহীত হলো, আকারটা দেবে, আমি দেইনি বলে তোমরা দিও না। পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছে 1940 সালের লাহোর সেশনে, যেখানে দাবিটা কে রেখেছে? মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রস্তাব রেখেছিল এবং 1940 সালে এই মুসলিম লীগের প্রস্তাবটি গৃহীত হয়। পাকিস্তান আলাদা রাজ্য করতে হবে, আলাদা রাজ্য মানে আলাদা দেশ। ঠিক আছে। এবং এই সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন চালু হচ্ছে। ভারত ছাড়ো আন্দোলন 8ই অগাস্ট 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসছে। 1942 সালে ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া। ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া। ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া 1942-এ। ভারত ছাড়ো আন্দোলন 6 অগাস্ট। ভারত ছাড়ো আন্দোলন কে মেন লিডার ছিল? গান্ধীজি। এবং মেন স্লোগান কি ছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, ডু অর ডাই। এখন আমাদেরকে এই স্লোগান নিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছো? ডু অর ডাই, তাছাড়া হবে না এগুলো। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন 6 অগাস্ট। তোমাদের কতটা কষ্ট হয় এগুলো পড়তে, আমি বুঝতে পারি, হিস্ট্রি পড়তে কতটা কষ্ট হয়। ভারত ছাড়ো আন্দোলন, যেটা হচ্ছে 1942 সালে যে স্লোগানটা দিয়েছিল গান্ধীজি, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, সেই স্লোগানটা দিয়েছিল। ক্রিপস মিশন কখন ভারতে এসেছিল? কোশ্চেন আসবে। এখানে অনেকগুলো ঘটনা আছে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন নিয়ে ডিটেলসে বলবো, কে পতাকাটা নিয়ে প্রথম এসেছিল, ঠিক আছে, আরো গল্প আছে অনেক, পরে আলাদাভাবে পড়াবো। এরপর লিখবে যেটা হচ্ছে লর্ড ওয়াভেল 1944 থেকে 47। লর্ড ওয়াভেল 1944 থেকে 47। লর্ড ওয়াভেল 1944 থেকে 47। লর্ড ওয়াভেল। লর্ড ওয়াভেল 1944 থেকে 47। 1944 থেকে 47 লর্ড ওয়াভেল। ওয়াভেল প্ল্যান্স 25 জুন 1945। ওয়াভেল একটা প্ল্যান নিয়ে আসে 1945 সালের 25 জুন, যেটা ওয়াভেল প্ল্যান নামে পরিচিত। ওয়াভেল প্ল্যান বা পরিকল্পনা, ওয়াভেল প্ল্যান নামে পরিচিত, যেটা 25 জুন বললাম 1945। কোন কনফারেন্স? সিমলা কনফারেন্স। এবং এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, দ্য এন্ড অফ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং আমরা দেখেছি যে 1945 সালে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হচ্ছে 24 অক্টোবর 1945 সাল। এবং এই সময় আরেক ঘটনা ঘটছে 16 অগাস্ট 1947, যে দিনটি ডিরেক্ট অ্যাকশন ডে নামে পরিচিত। মানে কি? মুসলিম পাকিস্তান রাষ্ট্রের মুসলিম লীগের প্রতিষ্ঠা দিবস। এই পাকিস্তান প্রস্তাব গৃহীত হচ্ছে, লিখে রাখো 15 মার্চ। সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 15 মার্চ, আমি ওটা পরে বলছি, ডিরেক্ট অ্যাকশনটা 15 মার্চ 1946, এটা লেখো আগে, 15 মার্চ 1946। এখানে এসেছিল ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে কখন এসেছিল? এই 15 মার্চ 1946। 15 মার্চ 1946। তিনজন লিডার ছিলেন, স্যার প্যাট্রিক লরেন্স,
স্যার প্যাথিক লরেন্স, এগুলো বাংলা লিখতে পারলে লিখবে। স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস, স্ট্র্যাফোর্ড ক্রিপস, আরেকজন হচ্ছে এ আলেকজান্ডার। এরা তিনজন মেম্বার ছিল এই ক্যাবিনেট মিশন প্ল্যানের। Cabinet mission plan under the leadership of Sir Patrick Lawrence, Stafford Cripps and A.V. Alexander। এরা দিল্লিতে এসেছিল 24শে মার্চ 1946 এবং এখানে পাকিস্তান এই তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে আসে। 6 অগাস্ট 1946 1946 জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু কি তৈরি করলেন? ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করলো 6 অগাস্ট 1946। 16 অগাস্ট মুসলিম লীগ, 16 অগাস্ট 1946। এই ডেট ধরে ধরে মনে রাখতে হবে, মডার্ন হিস্ট্রি ডেট ধরে লাগবে। 16 অগাস্ট 1946 এখানে ডিরেক্ট অ্যাকশন ডে, ডিরেক্ট অ্যাকশন ডে পালিত হচ্ছে। ডিরেক্ট অ্যাকশন ডে বাই মুসলিম লীগ, মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশন ডে পালন করছে। ডিরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ পালন করছে। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হচ্ছে, যেটাকে ঘোষণা করলো জওহরলাল নেহরু 6 অগাস্ট 1946। 16 অগাস্ট 1946 ডিরেক্ট অ্যাকশন ডে, মুসলিম লীগ এটা ঘোষণা করলো, এই দিনটি পালন করতে শুরু করলো। এবং 1946 সালের এই তোমার 20 ফেব্রুয়ারি 1947 লিখে রাখবে, 20 ফেব্রুয়ারি 1947 ক্লিমেন্ট অ্যাটলি, অ্যাটলি ATLEE অ্যাটলি কি ঘোষণা করলো? অ্যাটলি ডিক্লেয়ার করলো যে অ্যানাউন্স ঘোষণা করলো যে ব্রিটিশ রাজ শেষ হবে, ব্রিটিশ রাজ শেষ হবে। কংগ্রেস 1948 সালের জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। 1948 সালের জুন মাসের মধ্যে, জুন মাসে স্বাধীনতা দেওয়া হবে, এটা ক্লিমেন্ট অ্যাটলি বললো। ভারতকে স্বাধীনতা দেওয়া হবে 1948 সালের জুন মাসে। তারপরে ভারতের তোমার 1947 সালের লাস্ট গভর্নর যে ভাইসরয় হলেন লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন ইনি হচ্ছেন শেষ ভাইসরয় এবং ভারতীয় প্রথম অ্যাকচুয়ালি ব্রিটিশ প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এই লর্ড মাউন্টব্যাটেন। 1947 সাল থেকে 1948 1947 to 48 এই সময়টা ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 24শে মার্চ তিনি ভাইসরয় হিসাবে যুক্ত হলেন। 1947 সালের 24শে মার্চ, 24 মার্চ যুক্ত হলেন ভাইসরয় হিসাবে, যুক্ত হন ভাইসরয় হিসাবে, যুক্ত হন ভাইসরয় হিসাবে। এবং এই পরিকল্পনায় একটা পরিকল্পনা করা হয় যে 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা করা হয়। 3 জুন, মার্চ এপ্রিল মে জুন, 3 জুন একটা মাউন্টব্যাটেন 1947 মাউন্টব্যাটেন প্ল্যান এটা করা হয়। মাউন্টব্যাটেন প্ল্যান এটা করা হয়, যেটা হচ্ছে 3 জুন 1947 মাউন্টব্যাটেন প্ল্যান। যে 15 অগাস্ট ভারতের স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, 15 অগাস্ট স্বাধীনতা দেওয়া হবে। এবং 1947 সালের 4 জুলাই এই বিলটি হাউস অফ কমন্সে, হাউস অফ কমন্স ব্রিটিশ হাউস অফ কমন্সে প্রেস করা হয়। ডেট গুলো আবার তুমি পেয়ে যাবে, আমি যে নোটসটা দিয়েছি ওটাতে লিখবে, লেখা আছে বেঙ্গলি নোটসটা, যে 3 জুন 1947 মাউন্টব্যাটেন প্ল্যান হয়
এবং যে প্ল্যানে বলা হয় যে 15ই আগস্ট ভারতীয়দেরকে স্বাধীনতা দেওয়া হবে। এবং ভারতের সংবিধান কার্যকরী যখনই হলো 1950 সালে, এবং সেই সময় ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন প্রথম ভারতের ইন্ডিপেন্ডেন্ট গভর্নর জেনারেল, যিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। এই চক্রবর্তী রাজা গোপালাচারীর নামটা লিখে রাখবে। 1948 থেকে 50 এই দুটো বছর ছিলেন তিনি ভাইসরয় এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম ভারতের মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে হবে লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বললে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয় বলতে পারো। 1950 সালের জানুয়ারি মাসে ভারতীয়দেরকে ভারতকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে 26শে জানুয়ারি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়, এবং যেদিন থেকে এই ভাইসরয় গভর্নর জেনারেল পোস্টটা উঠে যায়। ভাইসরয় এবং গভর্নর জেনারেল পোস্টটি কবে থেকে বিলুপ্ত হয়ে গেল? 1950 সালে 26শে জানুয়ারি, যেদিন থেকে ভারতের সংবিধান কার্যকরী হলো, একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলো, সেদিন থেকে এই পোস্টটা তুলে দেওয়া হলো। বুঝতে পেরেছো? তাহলে ভারতের প্রথম, এই সময় আরো অনেক ঘটনা আছে, সবগুলো আমি বললাম না। যেখানে নো বিদ্রোহ হয়েছিল 1946 সালে। মেন জায়গাগুলো বলে দিলাম। দেখো 1932 থেকে যেটা বলছিলাম যে পুনা চুক্তি হলো, গান্ধী আর উইনট্রাক্ট হলো, তারপর লর্ড উইলিংটন এলো। লর্ড উইলিংটনের সময় তোমার পন্ডিত এস.সি. বোস, সুভাষ চন্দ্র বোস 1938-39 প্রেসিডেন্ট ছিলেন। তারপর ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন 1941 থেকে। তারপর লর্ড লিনলিথগো সেই সময়টাতে, লিনলিথগো উইলিংটনের পর লিনলিথগো, এবং লিনলিথগো 36 থেকে 44 এই সময়টাতে হলো ভারত ছাড়ো আন্দোলন। এবং তারপর ক্রিপস মিশন ভারতে আসছে, এবং ক্রিপস মিশনের পর আমরা দেখলাম যে এখানে ক্যাবিনেট মিশন প্ল্যান আসছে, লর্ড ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান। তাহলে তিনটে প্ল্যান। একটা হচ্ছে প্রথমে দেখলাম যে ক্রিপস মিশন, ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান। আরেকটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান। এই প্ল্যান গুলো তিনটে শেষের দিকে 3-4টা আসছে, এবং শেষ যে লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান, যেখানে 3 জুন 1947 বলা হলো যে 15 আগস্ট ভারতীয়দেরকে স্বাধীনতা দেওয়া হবে। এর আগে বলেছিল এই ক্যাবিনেট মিশন অনুযায়ী যে ক্যাবিনেট মিশন প্ল্যানে 3 জনের নাম মুখস্থ রাখবে, স্যার প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে, যে কোনো নাম পরীক্ষাতে আসে। এবং 1950 সালে 26 জানুয়ারি থেকে ভারতে এই পোস্টটা তুলে দেওয়া হলো, গভর্নর জেনারেল এবং ভাইসরয় পোস্টটা তুলে দেওয়া হলো। তাহলে ভারতের শেষ যদি বলা হয় গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের শেষ চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং ভারতের প্রথম বললেও এই চক্রবর্তী রাজা গোপালাচারী হবে স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল বা ভাইসরয়, এটা বলা হয় চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এই হলো মোটামুটি ভাবে তোমাদের পুরোটাই একটা ডিসকাশন এজ ওয়াইজ। তো সেখান থেকে ছোটখাটো যে ইনফরমেশন গুলো, মেন যে ইনফরমেশন গুলো ছোট ছোট করে বলে দেওয়া হয়েছে, এই ইনফরমেশন গুলো সাথে নিয়ে এরপর আমরা যেটা শুরু করবো, পরপর বাকি যে টপিক গুলো দেখছি, এরপর কোনটা শুরু করা যায়। এরপর তোমাদের মডার্ন হিস্ট্রিটা পড়তে সুবিধা হবে। এই যে গভর্নর জেনারেল ভাইসরয় ক্লাসগুলো যারা প্রত্যেকটা করলে, পরপর সাজিয়ে লিখলে, এবং এরপর তোমাদের মডার্ন হিস্ট্রি একটা কনসেপ্ট তৈরি হলো যে পরপর কি ঘটনাগুলো ঘটেছে, এবং তার সাথে গভর্নর জেনারেল ভাইসরয়ের সময়কালগুলো। এটা কিন্তু খুব দরকার, যাতে করে মাথার মধ্যে হিস্ট্রিটা যদি এজ ওয়াইজ সাজানো থাকে, তো সব থেকে সহজ হবে। ঠিক আছে, চলো এই পর্যন্ত থাকা।